স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছে আমি শামীম জাহেদি। বিমা খাতে মানি লন্ডারিং প্রতিরোধে পৃথক একটি ইউনিট খোলার পরিকল্পনা করেছে বিমা উন্নয়ন নিয়ন্ত্রক সংস্থা IDRA। এরই মধ্যে এ সংক্রান্ত একটি খসড়া প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছে IDRA। আজ আমাদের আলোচনার বিষয় বিমা খাতে মানি লন্ডারিং। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খানম এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জামাল M A নাসের। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। দেশে বীমা কার্যক্রম পরিচালনা করা প্রতিষ্ঠানের সংখ্যা ৭৬টি। সর্বশেষ ২০১৩ সালেই অনুমোদন দেওয়া হয়েছে ১৬টির। প্রতিষ্ঠান যেমন বাড়ছে, তেমনি রয়েছে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নানা আর্থিক অনিয়মের অভিযোগ। তাই এ খাতে মানি লন্ডারিং বিষয়ে তদারকি বাড়াতে একটি পৃথক ইউনিট খোলার সিদ্ধান্ত নিয়েছে IDRA। এই মানি লন্ডারিং এবং টেররিস্ট ফাইন্যান্সিং যাতে রোধ করা যায় বিমা শিল্পের থেকে, এটা একটা সেজন্য সেন্টার তৈরি করা, একটা সেল তৈরি করা, যাতে এরা মনিটর করতে পারে এগুলাকে। বিমা খাতে প্রতিষ্ঠানের সংখ্যা ক্রমেই বাড়ছে, তাই এ ধরনের পদক্ষেপ নেওয়া জরুরি বললেন সংশ্লিষ্টরা। যে কোনো দেশের জন্য মানি লন্ডারিং ইজ ভেরি ব্যাড। আর বর্তমান যে অবস্থা, তার জন্য এটা যত এটার পদক্ষেপগুলো বা যেগুলোই হবে সেগুলো যত স্ট্রং হবে সেটা অবশ্যই ভালো এবং করা উচিত বলে আমি মনে করি। কারণ অর্থ পাচার ইত্যাদি জঙ্গিবাদকে দমন করার জন্য এই অর্থ পাচারটা যাতে না হয় সেটা অবশ্যই দেখা উচিত। তদারকি বাড়ালে বীমা খাতে স্বচ্ছতা নিশ্চিত করা যাবে বলে মনে করেন তিনি। নীলাদ্রি মহারত্ন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। মোহাম্মদ খানম, জামাল M A নাসের, আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। মিস খানম, আপনাকে দিয়ে আমরা প্রথম প্রশ্ন শুরু করতে চাই। আমাদের প্রতিবেদন দেখলাম যেখানে বলা হচ্ছে যে বিমা খাতে মানি লন্ডারিং নিয়ে একটি আলাদা ইউনিট গঠন করতে যাচ্ছে নিয়ন্ত্রণ সংস্থা। এটাকে আপনারা কিভাবে দেখছেন? আপনারা যারা স্টেক হোল্ডার রয়েছেন, এটাকে কিভাবে দেখছেন আপনারা? সত্যি কথা বলতে কি, এটা আগে কিন্তু বাংলাদেশ ব্যাংক যে তাদের একটা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট খুলেছে, যেটার মাধ্যমে তারা কিন্তু আমাদেরকে এডুকেট করছে এবং IDRA অথরিটি ওনারাও এই পদক্ষেপটা নিয়েছেন, যে কারণে আমরা এটা প্রয়োজনটা, গুরুত্বটা বুঝতে পারছি। আগে কিন্তু এটা সম্পর্কে আমাদের সেরকম সচেতনতা ছিল না, সেজন্য আমি মনে করি যে এটা খুবই একটা পজিটিভ দিক। আচ্ছা, ধন্যবাদ। আমি আপনাকে ফিরে আসবো। জনাব নাসের, আপনার কাছে একই প্রশ্ন। এই যে আলাদা একটা ইউনিট গঠন করা হচ্ছে মানি লন্ডারিং প্রতিরোধের জন্য, এইটাকে একজন স্টেক হোল্ডার হিসেবে আপনারা কিভাবে দেখছেন? অ্যাকচুয়ালি IDRA এখনো আমাদের কাছে সেভাবে মানি লন্ডারিং নিয়ে উপস্থিত হয় নাই, তবে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ইতিমধ্যেই মানি লন্ডারিং নিয়ে জোরসোর আমার মনে কার্যক্রম শুরু করেছে বলে আমি মনে করি। বাংলাদেশ ব্যাংকের কথা বলছেন? বাংলাদেশ ব্যাংকের। এবং এটা অ্যাকচুয়ালি BFIU কিন্তু বাংলাদেশ ব্যাংকের কোনো সংস্থা নয়, এটা একেবারে ইন্ডিপেন্ডেন্ট একটা সংস্থা। যদিও বাংলাদেশ ব্যাংক এটাকে এখন তদারকির দায়িত্বে রাখছেন একজন ডেপুটি গভর্নরের নেতৃত্বে, এটা চলছে, কিন্তু আলটিমেটলি এটা একসময় আপনারা দেখবেন যে এটা ইন্ডিপেন্ডেন্ট বডি হিসেবে এটা আত্মপ্রকাশ করবে। তো এদের কার্যক্রমেরই ধারাবাহিকতা, যেহেতু আমাদের IDRA আমাদের নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, ওনাদের মাধ্যমেই আমাদের জবাবদিহিতাটা সৃষ্টি হওয়া উচিত এবং যে পদক্ষেপের সাথে IDRA কাজ করতে যাচ্ছে আমি মনে করি এটা একেবারে যুগোপযোগী এবং এটার প্রয়োজন আছে। কেন প্রয়োজন রয়েছে মিস খানম? প্রয়োজনটা এই জন্যই, এটার মাধ্যমে মনে করেন আমাদের একজন কমপ্লায়েন্স অফিসার ক্যামেলকো বলে, সে তার মাধ্যমে কিন্তু একটা টিম গঠন হবে। অলরেডি আমরা এটা ফর্ম করে ফেলছি 2012 থেকে। তারপরে মনে করেন বেশি করে এটার এমফেসিসটা দিয়েছি 2013 থেকে। এটা এই জন্য প্রয়োজন কারণ আমরা যদি ট্র্যাকিং সিস্টেমটা, হাউ টু আইডেন্টিফাই দ্য রিস্ক দু ধরনের আছে, ওয়ান ইজ বিজনেস রিস্ক এন্ড আদার ইজ রেগুলেটরি রিস্ক। সো আমরা যদি বিজনেস রিস্কে মনে করেন কাস্টমার রিস্ক, কাস্টমারের প্রোফাইলটা কেমন, প্রোডাক্ট রিস্ক বা তার কি ধরনের নেচার অফ বিজনেস হচ্ছে, দেন আসে কান্ট্রি রিস্ক। এবং রেগুলেটরি বডির যে রিস্কটা,
সেটা হলো আমাদের যে অ্যান্টি মানি লন্ডারিং যে অ্যামেন্ডমেন্ট বা অথরিটি হয়ে গেছে 2012-9-এ, সেগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা রিস্কটা আইডেন্টিফাই করতে পারবো না, আর রিস্কটা আইডেন্টিফাই না করলে রিস্কটা মিটিগেটও করা যাবে না। সুতরাং এটা প্রয়োজন আছে। আচ্ছা, এই যে ধন্যবাদ জনাব নাসের, এই যে বিভিন্ন রিস্কের কথা বলা হচ্ছে, রেগুলেটরি রিস্ক বা বিজনেস রিস্কের কথা স্পেশালি বলছি, এই রিস্কগুলো কি যদি আমরা মিটিগেট করতে চাই তখন আমরা বলছি এই ধরনের একটা তদারকি থাকা দরকার। আপনার কি মনে হয় যে এটা থাকলেই ওই বাকি রিস্কগুলো আমরা ম্যানেজ করে নিতে পারবো বা সেটা কি ঠেকানো সম্ভব? অ্যাকচুয়ালি আমরা যে মানি লন্ডারিং যেটা এখন আমরা চাচ্ছি যে সরকার যেটা আশা করে বা আমরা মনে করি যে এটা মানি লন্ডারিং এর জন্য এসটিআর সাসপেক্টেড ট্রানজেকশনগুলোকে আমাদেরকে আইডেন্টিফাই করা। আচ্ছা, সাসপেক্টেড ট্রানজেকশন যদি আইডেন্টিফাই করতে পারি তাহলে আপনি মনে করেন যে ওই কোম্পানিতে যদি কোনো কারণে মানি লন্ডারিং এর কোনো অপারেশনস হয় তখন সেখানে আমরা ধরতে পারি। কিন্তু লাইফ ইন্স্যুরেন্সে এখনো এমন কোনো আমার ইন্ডিকেটর বা প্যারামিটার আমরা তৈরি করতে পারি না রাইট, আমি সেটাই জানতে চাচ্ছিলাম যে কিভাবে ব্যাংকে যেমন সম্ভব বোঝা, জি জি, কিন্তু লাইফ ইন্স্যুরেন্স বা জেনারেল ইন্স্যুরেন্স একই কথা আমরা প্রযোজ্য, যে এটা কি আদৌ সম্ভব? এটা একটু আলোচনার বিষয় আছে। আচ্ছা, এটা আমাদের পার্শ্ববর্তীদের ভারতীয় আপনার অ্যান্টি মানি লন্ডারিং উপর কাজ হচ্ছে। ভারতে যদিও লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সংখ্যা এখন 22টা, আমরা ইতিমধ্যে 30 পার হয়ে 31-32 আমাদের হয়ে গেছে। আমাদের লাইফ ইন্স্যুরেন্স আমরা সবকিছু মিলে আমাদের 30টা আমাদের ইন অপারেশন বীমা কোম্পানি, লাইফ ইন্স্যুরেন্সের কথা বলছি। সেটাই। কিন্তু আমাদের এখানে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কিন্তু আপনার যদি আমরা অ্যান্টি মানি লন্ডারিং অপারেশনে যেতে চাই, কেওয়াইসিটা ব্যাংকে দেখেন এখন বহুল প্রচলিত একটা প্রক্রিয়া, সবাই আমরা কেওয়াইসিটা ফিল আপ করি। অ্যাবসলিউটলি। কিন্তু লাইফ ইন্স্যুরেন্সে আমরা কেওয়াইসি শুরু থেকেই করি, বিশেষ ধরনের কেওয়াইসি। এটা কি? এটা আপনাদের বিজনেস এন্ডে করতে হয়, আমাদেরকে যে প্রস্তাবপত্র ফিল আপ করতে হয় সেখানে আপনার ডেমোগ্রাফিক ইনফরমেশন অ্যাজ ওয়েল অ্যাজ আপনার পার্সোনাল ইনফরমেশন দুইটা থাকে। রাইট। ওইখানে যে কোয়েশ্চেনগুলো আছে ওই কেওয়াইসিতে আপনার 95% কোয়েশ্চেন সেখানে আছে। আর 2-4টা প্রশ্ন যদি আমি প্রপোজাল ফর্মে অ্যাডপ্ট করি, মেবি আমার কেওয়াইসির ফাংশনটা সেখানে আমার হয়ে যায়। আচ্ছা, তো এটা লাইফ ইন্স্যুরেন্স এই দিক থেকে মনে করেন কাজটা হচ্ছে, বাট এটা তদারকির বিষয়। এখন আইডিআরে যদি আমাদেরকে নিয়ে প্রথম কথা হলে অ্যাওয়ারনেস প্রয়োজন আছে, খুবই প্রয়োজন আছে। এই অ্যাওয়ারনেসটা যদি আমরা প্রপারলি, কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের সবার ভিতরে দেশাত্মবোধ, আমাদের ভিতরে ফিলিংস সবার ভিতরে আছে। সব মানুষ কিন্তু খারাপ না, পার্সেন্টেজ করলে এটা অনেক কম পার্সেন্টেজ আছে খারাপের ভিতরে পড়বে। তো অ্যাওয়ারনেসটা যদি প্রপারলি আমরা করি এবং আমরা প্রপারলি এডুকেটেড হই, আইডিআরে আমাদের বাংলাদেশ বিএফআইও, আমরা সবাই যে প্রপারলি এডুকেট, ইন্টারন্যাশনাল যে রিকোয়ারমেন্টসগুলো যে আমরা জানি। লাইফ ইন্স্যুরেন্স আমি আপনাকে একটু বলি যে আমরা যে রি-ইন্স্যুরেন্স করি বিদেশে, সেখানে কিন্তু ওরা কিন্তু ইন্স্যুরেন্সের উপরে আমাদের এই মানি লন্ডারিংটা রাখে। আপনাকে ধন্যবাদ, আমি আপনাকে ফিরে আসবো। মিস খানম, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আমরা কেওয়াইসি কথা বলছিলাম যে জনাব নাসর বলছিলেন যে ইন্স্যুরেন্স কোম্পানিদের এক ধরনের নিজের থেকে ছিল, তারপরেও এই মুহূর্তে বোধহয় নিয়ন্ত্রণ সংস্থা বলছে যে এটা বাধ্যতামূলক করা হচ্ছে। তো আপনার কি মনে হয় বাধ্যতামূলক করার প্রয়োজনতা আসলে আছে কিনা? হ্যাঁ, অ্যাকচুয়ালি উনি যেটা বললেন আর কি, যে প্রপোজাল ফর্ম লাইফের ক্ষেত্রে, অ্যাকচুয়ালি আমাদের ক্ষেত্রেও কিন্তু আমরা প্রপোজাল ফর্ম রাখি। একটা কাস্টমারকে যখন আমরা একটা পলিসি দেই তখন কিন্তু আমাদের একটা প্রপোজাল ফর্ম থাকে। সো কেওয়াইসি নো ইওর কাস্টমার ব্যাংকে যেটা আছে সেটা বাংলাদেশ ব্যাংক চালু করতে চাচ্ছে, হয়তো সামান্য কিছু ডিফারেন্ট হবে আমাদের সাথে, বাট আমরা যদি আমাদের প্রপোজাল ফর্মে সেটা অ্যাড করে নেই, আমার মনে হয় দ্যাট উইল বি নাইস। এটা কোনো বিরোধ দেখছেন না? বাড়তি একটা সুবিধা হলো আর কি, কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে হলো। জনাব নাসির, সেক্ষেত্রে এই যে আপনার কি মনে হয় একই রকম ফর্মই লাগবে কেওয়াইসির ক্ষেত্রে, যে ব্যাংকে যেটা প্রযোজ্য ইন্স্যুরেন্স একটু ডিফারেন্ট কাস্টমাইজ হওয়া উচিত? বেসিক্যালি একই রকম তো লাগবেই। আচ্ছা, কিন্তু ওই বাংলাদেশ ব্যাংকের সেখানে কেওয়াইসিতে আমরা কি চাচ্ছি যে ওই কাস্টমারের বেসিক ইনফরমেশনটা আমরা চাই, প্রপার ইনফরমেশন আমরা চাই। রাইট। তো ওইটা যদি আমরা প্রপোজাল ফর্মে আমরা বাধ্যতামূলক যদি নেই, বাংলাদেশ ব্যাংকের 2-1টা এলিমেন্ট যদি সেখানে অ্যাড আপ করা হয় যে ঠিক আছে এটাও নেন, দেন কেওয়াইসির ফাংশনটা, কারণ বাংলাদেশ ব্যাংকের জন্য আলাদা একটা ফর্মেট ফিল আপ করা, আমাদের জন্য ফর্ম ফিল আপ করা প্রপোজালের কাছ থেকে আমাদের পলিসি হোল্ডার, তখন হিউজ একটা কাগজের কর্মযোগ্য হয়ে যাবে, আমলাতান্ত্রিক জটিলতা, আমলাতান্ত্রিকতা। সেখানে আপনার প্রস্তাব হচ্ছে যে দুটো মিলে একটা সমন্বিত করা, এবং আমার মনে হয় এটা ভালো, খারাপ না। আজকে আপনি খেয়াল করবেন, আজকে একটা ভালো নিউজ আমি দেখলাম
যে আমাদের যে ন্যাশনাল আইডি কার্ডের যে অ্যাক্সেসটা সেটা সবাই চাই, সেটা ব্যাংক চাচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ আমার টেলিফোন টেলিফোন অপারেটর কোম্পানিগুলো চাচ্ছে, সবাই চাচ্ছে। কেন লাইফ ইন্স্যুরেন্স চাবে না বা জেনারেল ইন্স্যুরেন্স চাবে না? Absolutely. আমার এজেন্টের ইনফরমেশন প্রয়োজন আছে, আমার পলিসি হোল্ডারের প্রয়োজন আছে। Right. এটা যদি আমরা একটা সার্টেন কন্ডিশনে যদি আমরা Open ইউজ করতে করতে পারি পারি, nothing তাহলে wrong. আমাদের অনেক প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে। জনাব নাসির, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় হলো একটু বিরতি যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবে। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যে। আজ আমরা আলোচনা করছি বিমা খাতে মানি লন্ডারিং নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খানম এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জামাল এম এ নাসের। জনাব নাসের এবং মিস খানম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। মিস খানম, এবার প্রশ্ন আপনাকে আবার শুরু করছি আপনাকে দিয়েই। আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম, যেখানে বলছিলেন জনাব নাসের বলছিলেন যে ব্যাংক যেমন সাসপেক্টেড ট্রানজ্যাকশন সহজে শনাক্ত করা সম্ভব, লাইফ ইন্স্যুরেন্সে সম্ভাবনা খুবই কম থেকে যায়। জেনারেল ইন্স্যুরেন্স ক্ষেত্রে কি একই রকম, নাকি এখানে মোটামুটি ধরা সম্ভব? এখানে আমি একটু ডিফার করছি লাইফের সাথে। জি। জেনারেল ইন্স্যুরেন্সে অ্যাকচুয়ালি আমাদের প্রাইম ইন্স্যুরেন্স উই আর টোটালি অনলাইন সিস্টেম, আচ্ছা। সো টেকনোলজি একটা ফ্যাক্টর। হ্যাঁ, আচ্ছা। অনলাইন সিস্টেমে থাকলে ট্র্যাকিং করাটা ইজি হবে, মনিটরিং করাটা ইজি হবে। সো আমাদের এখানে যেটা মনে হয় যে জেনারেল ইন্স্যুরেন্সে আমরা আইডেন্টিফাই করতে পারবো যদি আমরা সিস্টেমটা জানি, ট্র্যাকিং। সে ফর এক্সাম্পল আপনাকে আমি বলি, সে একজন ইনশিওর, সে একটা গাড়ি কিনলো, সে তার ব্ল্যাক মানি সেটাকে হোয়াইট করতে চাচ্ছে, সে গাড়িটা ইন্স্যুরেন্স করলো, কিছুদিন পরেই গাড়িটা সে সেল করে দিল। কেন সেল করলো, কি ব্যাপার, আমাদেরকে ওইটা আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা। এখানে একটা ব্যাপার আছে। যেমন আরেকটা প্রপোজাল আমি কিছুদিন আগে পেলাম, একটা ব্যাংক থেকে আমাকে ফোন দিল যে তাদের ক্লায়েন্টকে তারা লোন দিবে। আচ্ছা আচ্ছা। এটা শিপ বিল্ডার্স লায়াবিলিটি কভারেজ হবে, একটা শিপিং ট্রলারটা বানানো হবে থাইল্যান্ডে। আচ্ছা। সো আমাকে বলছে ইন্স্যুরেন্সের কভার নোট দিতে পারবো কিনা, তারা জানতে চাচ্ছে, তারা লোন দিবে। তা আমি তখন বললাম যে না, এটা তো আমাদের জুরিসডিকশনে নাই, আমরা আমাদের দেশে প্রপার্টির ইন্স্যুরেন্স করতে পারবো, বাইরে কোনো প্রপার্টি আছে সেটার ইন্স্যুরেন্স করা তো আমাদের আওতায় হবে না। হ্যাঁ, তো এখানেও মানে সামথিং রং মনে হলো আমার কাছে আর কি। রাইট, সেই জিনিসগুলো আসলে আমাদেরকে দেখা দরকার। সেটাই। ধন্যবাদ মিস খানম, আমি আপনাদের ফিরে আসবো। যেরকম আছে অভিযোগ আছে বা বলা হয়ে থাকে যে বিভিন্ন বীমা কোম্পানিগুলো যেটা আছেন, যারা আওতা আনার কথা বলা হচ্ছে, তারা যে তাদের যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং যেটা এখনই যেটা বর্তমানে যেটা আছে সেটা সময় মতো দেন না বা দিতে ইচ্ছুক নয়। আপনি কি এটার সাথে একমত কিনা? ফাইন্যান্সিয়াল রিপোর্টিং বলতে আপনি কি ওই ব্যালেন্স শিট প্রিপারেশনটা বলছেন? যেটা বলছেন অ্যাকচুয়ালি ব্যালেন্স শিট প্রিপারেশন তো আমাদের কমপ্লায়েন্সের ভিতর থাকি, আমার মনে হয় না ওরকম করার কোনো স্কোপ আছে। কারণ এটা পত্রিকা প্রকাশ করতে হয় না, এখানে আপনার আমাদের সময় দেওয়া আছে, আমাদের অ্যাকাউন্টস ফাইনালাইজ করে আমাদের সাবমিশনের লাস্ট ডেট থাকে, তো সো উই আর ইন মানে কমপ্লায়েন্স। আমার মনে হয় না ওরকম ইচ্ছা করলে কেউ দেরি করে দিতে পারবে, এটা সঠিক না, সেটা ঠিক নয়। না। আচ্ছা, আরেকটা বিষয় জানছিলাম যে আমরা যে আমাদের যেটা আপনাকে জানতে চাচ্ছি যে আমাদের ইন্স্যুরেন্স কাভারেজের ক্ষেত্রে যেটা হয় যে আমরা অনেকেই বলি যে আমরা একটু রিটেল লেভেলে যেতে পারি না, আমরা আমাদের ইন্স্যুরেন্স কাভারেজের ভিত্তিটা মানে বেশি দূর আগাতে পারি না, আমরা একেবারে নির্দিষ্ট কিছু গণ্ডির মধ্যে আছি। এটার কারণটা কি আসলে? এটা শুধু যে লাইফটা বলবেন না, আপনি জেনারেল ইন্স্যুরেন্স বলতে পারেন। যেটা বলছেন আনট্যাপড মার্কেট বলছেন, আনট্যাপড মার্কেট কথা বলছেন। আনট্যাপড মার্কেট যেটা বলছেন, প্রথম কথা হচ্ছে যে মার্কেটটা আমাদের দেশে কিভাবে জেনারেট হলো সেটা একটা হিস্ট্রি, অনেক লম্বা আলোচনার বিষয় আছে। হ্যাঁ। তবুও আমি বলবো যে লাইফ ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্সের মার্কেট ইজ ভেরি লিমিটেড এবং একটা মানে সীমার ভিতরে আছে, এর বাইরে জেনারেল ইন্স্যুরেন্স ইচ্ছা করলে তারা যেতে পারবে না। কিন্তু লাইফ ইন্স্যুরেন্স তো ধরেন বাংলাদেশের এখন যদি 16.5 কোটি লোক হয়ে থাকে, 16 কোটি লোক হয়ে থাকে, ওই কিছু বয়স্ক লোক বাদ দিয়ে বাকি সবারই লাইফ ইন্স্যুরেন্স হওয়া সম্ভব। কিন্তু আমাদের দেশে লাইফ ইন্স্যুরেন্স কভারেজ খুবই কম মানুষের। এটা কি এই ব্যর্থতা কার? এই ব্যর্থতা আমাদের সবার। রাইট, কারণ আমরা প্রথম কথা হলো আমাদের দেশে আমরা লাইফ ইন্স্যুরেন্সে প্রশিক্ষিত হওয়ার জন্য বা লাইফ ইন্স্যুরেন্সকে আমরা সঠিকভাবে গাইডেন্স দিয়ে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সেই সিস্টেমটা আমাদের ছিল না। আচ্ছা, আইডিআরএ 2010-এ আইন হওয়ার পরে, আইডিআরএ জানুয়ারিতে যখন আইডিআরএ এস্টাবলিশড হলো এবং ওনারা যখন আইন কানুন আমাদের উপরে দিতে থাকলেন, আমরা অনেক কিছু মানতে পারি না, এই সমস্যা হয়েছে। তা আস্তে আস্তে আমরা সয়ে নিচ্ছি। আমার ধারণা যে আইন এবং আমাদের প্রয়োজন
আর সেটা যদি সমন্বিত করে আস্তে আস্তে আগায়, হয়তো বা আমাদের আনটেপ মার্কেটগুলো আমাদের কভারেজে সবচেয়ে ট্রাস্ট বিল্ডিং, অ্যাওয়ারনেস, ট্রাস্ট বিল্ডিং সেটা খুবই আমাদের দেশের মানুষের কাছে সবচেয়ে বড় যে ইন্স্যুরেন্সটা এখনো আপনার গিয়ে করতে হয়, আমাদের কাছে এসে তো কেউ করে না। তো ওই গিয়ে করতে গেলে যিনি যাচ্ছেন সে কম্পিটেন্ট কিনা, যে কোম্পানি করাচ্ছে তারা কম্পিটেন্ট কিনা, গুডউইল কেমন আছে, মানুষকে ঠকাচ্ছে কিনা, এগুলো নানা বিষয় আছে। এগুলো নিয়ে আমরা যদি আরো কনফারেন্সিং, সেমিনার, অ্যাওয়ারনেস এবং আইডিয়ারে যদি এগিয়ে এসে আমাদেরকে নিয়ে গ্যারান্টি লেভেলটা বাড়িয়ে দেয়, সরকারি গ্যারান্টি, কোম্পানির গ্যারান্টি, আইনের গ্যারান্টি, এগুলো যদি আমরা মানুষের ভিতর দিতে পারি, মেবি আমাদের দেশে বড় একটা ইন্স্যুরেন্স মার্কেট অপেক্ষা করছে, লাইফ ইন্স্যুরেন্স। ধন্যবাদ মিস খানম। আপনার কি মনে হয় আমাদের জেনারেল ইন্স্যুরেন্স আমরা কি সেই হিসাবে আমরা মানুষের দ্বারে দ্বারে পৌঁছতে পেরেছি কিনা, সমস্যাটা কোথায়? আমি ওনার সাথে একটু ডিফার করছি। আচ্ছা, আমি মনে করছি আমাদের দিক থেকে জেনারেল ইন্স্যুরেন্সের থেকে আমরা লাইফের চেয়ে এগিয়ে আছি। এজন্য বলছি যে আমাদের জেনারেল ইন্স্যুরেন্সে কিছু কিছু জিনিস আছে যেগুলো একদম ম্যান্ডেটরি। মনে করেন ব্যাংকের একটা এলসি ওপেনই হবে না কাভার নোট না হলে। রাইট। সো এখানে আমাদের ব্যাংকিং সেক্টরে মনে করেন আমাদের সব সময় প্রয়োজন আছে। তারপরে আমাদের প্রোডাক্ট এখন যখন লোন নিতে হলো, লোনের ক্ষেত্রে বোধহয় একটা ইন্স্যুরেন্স কভারেজের ব্যাপার আছে। লোনের ক্ষেত্রে থাকে, হোম লোনে থাকে, মোটর লোনে থাকে। হ্যাঁ, তো ধরেন আমাদের সেক্টর কিন্তু এখন ইন্স্যুরেন্সের, জেনারেল ইন্স্যুরেন্সে অনেক, কারণ আমাদের অনেকগুলা প্রোডাক্ট আছে। আমরা কিন্তু যে খুব ছোট মার্কেট আমাদের তা না, আমাদের বিভিন্ন ধরনের নতুন নতুন ব্যাংকাররা এখন একটা থ্রেটে আছে। আমরা ব্যাংকারদের প্রফেশনাল ইন্ডেমনিটি পলিসি নিতে পারি বাইরের মতো। আচ্ছা, হ্যাঁ, তারপরে আপনার প্রোডাক্ট লায়াবিলিটি ইন্স্যুরেন্স কভারেজ নিতে পারি, আমরা শিপ বিল্ডার্স লায়াবিলিটি কভারেজ নিচ্ছি, আমরা এভিয়েশন নিচ্ছি, আমরা এখন হেলথে চলে গেছি, আরএমজি সেক্টরে আমরা ভালোভাবে ওয়ার্কারদের সমস্ত পলিসি নিচ্ছি। আমি তো দেখছি যে এটা আমার এরিয়াটা অনেক ব্রড। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ, আপনার কাছে ফিরে আসবো। জনাব নাসের, আমরা কথা বলছিলাম যে ইন্স্যুরেন্স কোম্পানি কি করে আসলে আরো বিস্তৃত করতে পারে। আর একটা বিষয় হচ্ছে যে আপনি নিজেও বলছেন আলোচনা একটা সময় যে আমাদের ট্রাস্টটা এখনো হয়নি, সেই ট্রাস্টটা অর্জন করা দরকার। জি, এবং এই ট্রাস্টটা আসলে হয়নি। অনেক সময় দেখা যায় যে যারা ইন্স্যুরেন্স করেছেন তারা যখন ইন্স্যুরেন্স ক্লেম করেন তখন হয়তো একটা দীর্ঘস্থিতি থাকে, হয়তো যারা ইন্স্যুরেন্স করছেন তারাও জানেন না যে এতগুলো প্রসেস বুঝতে হবে, কিন্তু মানুষ সহজেই বলে দিচ্ছে যে সহজে ইন্স্যুরেন্স কভারেজ পাওয়া যায় না। এই যে ট্রাস্ট অর্জন করতে হলে কি করা উচিত আসলে? ট্রাস্টের অর্জন করতে গেলে আমার প্রথম কথা হচ্ছে যে আমাদের দেশে প্রশিক্ষণের কথা আমি বললাম, এটা আইনেও আছে যে আমাদের এজেন্ট ট্রেনিং এর ব্যাপারে ইদরার যে বীমা আইন যেটা হলো সেখানে বলা আছে, যেমন ভারতে একজন এজেন্টকে 100 ঘন্টা ট্রেনিং দিতে হয়, ম্যান্ডেটরি। সে 100 ঘন্টা ট্রেনিং দেওয়ার পর সে এজেন্ট লাইসেন্স পায়। আমাদের দেশে আইনে আছে 75 আওয়ার্স ট্রেনিং ফর নর্মাল ইন্স্যুরেন্স, অথবা ক্ষুদ্র বীমার জন্য 50 ঘন্টা ট্রেনিং। তো ওরকম ঘন্টা বাদ দিয়ে আপনার ট্রেনিং এর বিষয় এখন পর্যন্ত আমরা স্টার্ট করতে পারি না। তো ওই বিষয়টা প্রথম ফ্যাক্টর, যে আমরা প্রশিক্ষিত না, নাম্বার 1। দ্বিতীয়ত হচ্ছে যে মানুষের ট্রাস্ট আসতে গেলে সেটা লাগবে যে কুইক সার্ভিস, যেটা আমাদের মিসেস খানম যেটা বললেন যে আইটি সেক্টরের পাশাপাশি আপনাকে ট্রেন্ড আপনার জনবল লাগবে, যারা আইটি ইনফ্রাস্ট্রাকচার থাকলেই হবে না, আপনার ইউজ করার লোক থাকতে হবে, সেই সিস্টেম ডিজাইন আপনার প্রপারলি থাকতে হবে। একটা কোম্পানি যদি সিস্টেম ডিজাইন প্রপারলি না থাকে, আপনি পৃথিবীর সবচেয়ে দামি আইটি প্ল্যাটফর্ম নিলেও আপনার তো কাজ হবে না। ধন্যবাদ জনাব নাসের। মিস খানম, আমাদের হাতে সময় খুবই কম, সংক্ষেপে যদি অনেক সময় যে অনিয়মগুলো হচ্ছে এটা বন্ধ করতে, আমি যদি ইন্স্যুরেন্স ক্ষেত্রে বলি, আর কি করা আছে খুবই সংক্ষেপে? এটা আমরা সেমিনার করতে পারি, ওয়ার্কশপ করতে পারি, এবং আমাদের যে ইন্টারনালি আমাদের যে টিমটা আছে সেই টিমটাকে আরো শক্তিশালী করে, ইন্টারনাল টিম প্লাস আমাদের ভিজিলেন্স টিম, মনে করেন যে সেপারেট বডিটা আছে বাংলাদেশ ব্যাংকের থেকে যে বিএফআইইউ, তারা এবং প্লাস আইডিআর এর থেকেও যদি ভিজিটে আসে তাহলে কিন্তু আরো বেশি আমরা অ্যাওয়ারনেসটা তৈরি করব। ধন্যবাদ মোহাম্মদী খানম, ধন্যবাদ জনাব নাসের, আপনাকে এই অনুষ্ঠানের জন্য, সময় স্বল্পতার জন্য আজকে আমাদেরকে এখানে শেষ করতে হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে বলতে, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।